খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত ৩ সেনা সদস্য সহ আহত ১৩। দুঃখিত স্বরাষ্ট্র উপদেষ্টা। সহিংসতা ইন্ধনের অভিযোগ পার্বত্য উপদেষ্টার। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনরা। শঙ্কা দেখছেন না সিইসি। সরকারের কাজে বিএনপি জামায়াতপন্থীদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন ব্যয় ৪,৬৭,০০০ টাকা। এবার বিমান ভাড়া কমেছে ১৩,০০০ টাকা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনভর সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি। দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। সংঘর্ষে একজন মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে। রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। তাদের উপর ইটপাটকেল ছুড়লে গুইমারা জোনের 2IC সহ 12 জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয়। এ সময় ইউপিডিএফ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ব্রাশ ফায়ার করলে নিহত হন 3 জন। এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মহড়া ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, অন্যরকম ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কি যারা বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা চলে এই দায়িত্ব কি তারা নিবে? তারা কখনো নিবে না। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ব দেখে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজ কোনোদিন করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। এর আগে শনিবার জম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকার 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত হন 23 জন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে 3-4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাড়িধারা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, এ ঘটনায় পূজা উদযাপনে কোনো ধরনের প্রভাব পড়বে না। একটা যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন। উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন। উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন মেজর, এই 13 জন সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই গুইমারা যে ওসি এবং আরও প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে।
আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে সুশীল ও বুদ্ধিজীবী সমাজ। পাশাপাশি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে কমিশনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদদের। তবে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যে কোনোভাবে নির্বাচনকে নিরপেক্ষ করতে প্রস্তুত কমিশন। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সুশীল সমাজ ও বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে প্রথমবারের মতো সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম পর্বে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন সংশ্লিষ্ট কাজে শিক্ষকদের নিয়োগ না করা সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় সুশীল ও বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের যদি আপনারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কোনো পদাধিকারী এই নির্বাচনে অন্তরায়, সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হতে পারে, তার ব্যাপারেও আপনারা জনসমক্ষে জানান। এমনকি তার পদত্যাগও দাবি করতে পারেন। তার নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসাবে তার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা, এটা কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে, মিডিয়ার যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, এটা কিন্তু অবাধ রাখতে হবে। এটা নিশ্চিত করার আমি মনে করি দায় এবং দায়িত্ব আমাদের সবার, শুধু ইলেকশন কমিশনের না। বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে কমিশনের সংলাপ দুপুর 2:30টায় শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি, নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যম কর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধি সহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদেরা। যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিফিকেশন লাগবে। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে, নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পরে নির্বাচন কমিশনার জানান, আইন ও বিধি মেনে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ করার বিষয়ে প্রস্তুত কমিশন। বলেন, এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। এবং ইনশাআল্লাহ উই হ্যাভ ডেভেলপড এ সেল, আমরা সেন্ট্রাল কমিউনিকেশন সেল থাকবে এবং আমরা অলরেডি এটার উপরে কাজ করছি। উই আর ফুললি অ্যাওয়্যার অফ দি কনসিকুয়েন্সেস অফ সোশ্যাল মিডিয়া অ্যাবিউজ এন্ড অলসো অ্যাবিউজ অফ এআই। নির্বাচনকে কিভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ করা যায় সে বিষয়ে সুশীল সমাজের সাথে শুরু হওয়া এই সংলাপ চলবে 1 মাসেরও বেশি সময় ধরে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জামায়াতপন্থী আমলাদের বাধায় ঠিকভাবে কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিভিল মিলিটারি আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত না করে শুধু গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত করার তাগিদ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর 2 মাস ছুটি থাকা, অনভিজ্ঞতা, যে কোনো সময় পদ ছাড়ার আশঙ্কা সহ নানা কারণে ঠিকমতো কাজ করতে পারেননি তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন বলে অভিযোগ করেন তিনি। বাকি মেয়াদে সাংবাদিকতা সুরক্ষা আইন করলেও বাকি কাজ করতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য তার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস। বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার
ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। গত 1 বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন হলেও গণমাধ্যমে এখনও ফ্যাসিবাদের ধারা চলমান বলে মন্তব্য করেন বক্তারা। অর্থবহ গণতন্ত্রের জন্য সাংবাদিকদের আর্থিক শারীরিক নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন তারা। আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কিন্তু কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না, যেটি আনতে পারে সেটাতে স্বনিয়ন্ত্রণ। গ্রহণযোগ্য জাতীয়ভাবে একটা কি বলবো নীতিমালা তৈরি থাকতে হবে যে আমরা এই মান অনুসরণ করব সংবাদ মাধ্যমে। আমাদের দল সহ সব দলেরই ম্যানিফেস্টোতে সুনির্দিষ্টভাবে বলা উচিত যে আমরা এটা করব, এটা আমরা করব না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। তারা কি আইন প্রস্তাব করবেন নাকি অন্য কোনো সংবিধানে কোনো সুরক্ষা প্রস্তাব করবেন? জনগণের আস্থা ফেরাতে গণমাধ্যমের কেবলা রাজনৈতিক দল ও সরকার থেকে জনগণের দিকে ফেরানোর কথা বলেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের এনআরবি কানেক্ট ডেতে অংশ নিয়ে সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগের ছাড়াই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন। বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। সেটা আমাদের বাস্তবতা প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না, এই জাতিসংঘের বেশি আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। এ কাজে অংশ নিতে হবে প্রবাসীদেরও। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলে ওকে রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। আমার দলের পক্ষ স্পষ্ট আমরা একটা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীতি নকশা করা হতো, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চ্যারিটি করে রেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা।
এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসন সংস্থার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাক। দুর্যোগ প্রবণ এলাকায় স্বল্প মূল্যে জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে সহায়তা করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 2026 সালের জন্য আলাদা 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি প্যাকেজে এবার হজের সর্বনিম্ন খরচ পড়বে 4,67,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায়ও এবার হজের খরচ হবে সর্বনিম্ন 4,67,000 টাকা। গতবারের চেয়ে এবার বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26শে মে হতে পারে পবিত্র ঈদুল আজহা। এবছরের মতো আগামীবারও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন প্রায় 1,27,198 জন মুসল্লি। আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। আগামী বছরের হজ যাত্রাকে সামনে রেখে সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম প্যাকেজে হারেম শরীফের 700 মিটারের মধ্যে থাকার বিশেষ ব্যবস্থাপনার হজের খরচ পড়বে 6,90,597 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ পড়বে 5,58,000 এবং তৃতীয় প্যাকেজে হজের খরচ পড়বে 4,67,000 টাকা। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মুআল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায়, মদিনায় হবে মারকাজিয়া এলাকায়। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজিয়া আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন আলোচনার ভিত্তিতে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,000 টাকা। তবে এই দাম কোনোভাবেই সরকারি খরচের তৃতীয় প্যাকেজের কমে হতে পারবে না। হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার ছত্তরেই করবেন, 5 স্টার হোটেল রাখবেন, নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছর হজের ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। তবে এতে যেতে পারবে না 12 বছরের কম বয়সী শিশুরা। 70 বছরের বেশি বয়সী কেউ যেতে চাইলে তাকে সর্বোচ্চ 50 বছর বয়সী সঙ্গী নেওয়া সহ ডাক্তারি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ধর্ম মন্ত্রণালয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে চলছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ভিত পূজা দিয়ে ভক্ত পুণ্যার্থীরা মর্তলোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। দুর্গোৎসব ঘিরে উৎসবে মেতে উঠেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে রবিবার সকাল 9:58-তে কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। ডাক, ঢোল, কাঁসার বাদ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রাজধানীতে এবার 259টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় 7টি বেশি। সারা দেশে 33,355টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে। এই সংখ্যাটিও গতবারের চেয়ে প্রায় 2,000 বেশি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন, বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে।
বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। দেশ ও সংখ্যালঘু মানুষ বিএনপির কাছে সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার রাতে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মির্জা আব্বাস এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা দাবি করেন, আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর নির্যাতন বেশি হয়েছে। বলেন, বিএনপির সময় যদি 1% হিন্দু ভারতে গিয়ে থাকে, তবে আওয়ামী লীগের সময় 100% পাড়ি দিয়েছে। তিনি আরও বলেন, যে কোনো সময়ের চেয়ে দেশ ও সংখ্যালঘু সম্প্রদায় বিএনপির হাতে নিরাপদ ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত 3 সেনা সদস্য সহ আহত 13। দুঃখিত স্বরাষ্ট্র উপদেষ্টা, সহিংসতা ইন্ধনের অভিযোগ পার্বত্য উপদেষ্টার। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনরা। শঙ্কা দেখছে না সিইসি, সরকারের কাজে বিএনপি জামায়াতপন্থীদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন ব্যয় 4,67,000 টাকা। এবার বিমান ভাড়া কমেছে 13,000 টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।